বন্ধুরা, বুকেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার শেখার ক্ষমতাকে চিরতরে বদলে দিতে পারে। বইটির নাম হাউ টু লার্ন অলমোস্ট এনিথিং ইন 48 আওয়ার্স, যার লেখক ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়ন টানসেল আলী। আজকের এই সামারিটি কেবল কিছু তথ্যের সংকলন নয়, এটি রাঘব নামের এক যুবকের গল্প, যা হয়তো আপনার জীবনের সাথেও মিলে যাবে। তো চলুন কল্পনার জগতের দরজা খুলে শুরু করি আজকের এই 10 মিনিটের মাস্টার ক্লাস। অধ্যায় 1, রাঘবের দ্বিধা এবং একটি জাদুকরী শুরু। রাঘব আমাদের মতোই খুব সাধারণ একজন মানুষ। অফিসের ফাইলের পাহাড়, নতুন নতুন স্কিল শেখার চাপ আর সময়ের তীব্র অভাব। সে সবসময় ভাবত, ইস, যদি এমন কোনো সুপার পাওয়ার থাকতো যা দিয়ে আমি সবকিছু দ্রুত শিখে নিতে পারতাম। এক বিকেলে তার প্রিয় ক্যাফেতে বসে কফির কাপে চুমুক দেওয়ার সময় তার নজর পড়ল একটি নীল রঙের বইয়ের ওপর। নাম হাউ টু লার্ন অলমোস্ট এনিথিং ইন 48 আওয়ার্স। রাঘব মনে মনে হাসল। 48 ঘন্টায় সব শেখা, হেও কি সম্ভব? কিন্তু বইটির পেছনের কভারের একটি লাইন তার গায়ের লোম খাড়া করে দিল। আপনার মস্তিষ্ক একটি মহাসাগর, আপনি কেবল তার উপরিভাগটুকু স্পর্শ করেছেন। সে বইটি কিনে বাড়ি ফিরল। পরদিন ভোরে সূর্যের প্রথম আলোর সাথে সে প্রথম পাতা উল্টালো। এখান থেকেই শুরু হলো টানসেল আলীর প্রথম এবং সবচেয়ে বিপ্লবী টেকনিক, মেমোরি প্যালেস। টানসেল লিখেছেন, স্মৃতিশক্তি কোনো ঈশ্বর প্রদত্ত অলৌকিক ক্ষমতা নয়, এটি একটি শিল্প। তিনি বোঝালেন যে আমাদের মস্তিষ্ক শব্দের চেয়ে স্থান এবং ছবি বেশি মনে রাখে। রাঘব এটাকে একটা খেলার মতো করে নিল। সে চোখ বন্ধ করে নিজের বাড়ির কথা কল্পনা করল। ড্রয়িং রুম, রান্নাঘর, শোবার ঘর, সে প্রতিটি কোণকে তার স্মৃতির একটি স্টোর রুম বানিয়ে ফেলল। টানসেলের মন্ত্র ছিল, যেটা জানো না সেটাকে এমন কিছুর সাথে জুড়ে দাও যেটা তুমি আগে থেকেই জানো। রাঘব ফটোসিনথেসিস মনে রাখার জন্য তার ড্রয়িং রুমের সোফাকে একটি বিশাল সবুজ পাতা হিসেবে কল্পনা করল, যা জানালা দিয়ে আসা রোদ শুষে নিচ্ছে। শুনতে অদ্ভুত লাগলেও কাজটা ছিল জাদুকরী। বিকেলে যখন সে পার্কে হাঁটছিল, তার কোনো সংজ্ঞা মনে পড়ল না, বরং সেই সবুজ সোফার কথা মনে পড়ল। আর এটাই ছিল আসল রহস্য, আমাদের মস্তিষ্ক গল্প আর অদ্ভুত ছবি ভালোবাসে। অধ্যায় 2, স্পিড রিডিং, শব্দের উপর দিয়ে উড়তে শেখা। মেমোরি প্যালেস জয় করার পর রাঘবের পরবর্তী ধাপ ছিল স্পিড রিডিং। আমরা সবাই পড়ি, কিন্তু কিভাবে? প্রতিটি শব্দ মনে মনে উচ্চারণ করে। টানসেল এটাকে বলেন সাব ভোকালাইজেশন। এটি আমাদের পড়ার গতিকে কচ্ছপের মতো ধীর করে দেয়। টানসেল রাঘবকে একটি সহজ উপায় শেখালেন। পড়ার সময় আঙুলকে পয়েন্টার হিসাবে ব্যবহার করো। রাঘব তার আঙুলকে টেক্সটের ওপর দিয়ে দ্রুত চালাতে শুরু করলো। প্রথমে মনে হচ্ছিল সে শুধু পাতা উল্টে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে তার মস্তিষ্ক শব্দগুলোকে শব্দ হিসাবে নয়, বরং ছবি হিসাবে প্রসেস করতে শুরু করলো। টানসেল আরও একটি চমৎকার কথা বললেন, চাঙ্কিং, অর্থাৎ একটি একটি করে শব্দ না পড়ে পুরো বাক্যকে একটি ব্লক হিসাবে দেখা। রাঘব অফিসের একটি কঠিন রিপোর্ট হাতে নিল, যা আগে তার কাছে হিমালয় পাহাড়ের মতো মনে হতো। সে প্রি রিডিং করলো, হেডিংগুলো দেখলো, প্যারাগ্রাফের প্রথম ও শেষ লাইন পড়লো। ফল কি হলো? যে কাজ করতে 2 ঘন্টা লাগতো তা এখন 30 মিনিটেই শেষ হয়ে গেল। তার মনে হলো তার চোখে যেন কোনো হাই স্পিড স্ক্যানার লেগে গেছে। অধ্যায় 3, মাইন্ড ম্যাপিং, মগজের মানচিত্র। পড়া এবং মনে রাখা তো হলো, কিন্তু তথ্যগুলোকে সাজিয়ে রাখা যাবে কিভাবে? এখানে টানসেল নিয়ে এলেন মাইন্ড ম্যাপিং। রাঘব লক্ষ্য করল, সে আগে যে নোটসগুলো বানাতো সেগুলো ছিল খুব একঘেয়ে আর লম্বা। টানসেল বললেন, সরল রেখায় নোটস বানানো বন্ধ করো। মস্তিষ্ক গাছের মতো কাজ করে, মুইয়ের মতো নয়। রাঘব তার ডায়েরির মাঝখানে একটি গোল বৃত্ত আঁকলো এবং লিখল অফিস প্রজেক্ট। এরপর সেখান থেকে শাখা বের করলো, বাজেট, টিম মেম্বার, ডেডলাইন। প্রতিটি শাখার আলাদা রং, নীল রঙে বাজেট, লাল রঙে ডেডলাইন। এখন পুরো পরিকল্পনাটি তার কাছে একটি মানচিত্রের মতো পরিষ্কার। টানসেল কর্নেল মেথডও শেখালেন, পেজকে 3 ভাগে ভাগ করা, নোটস, কিউজ এবং সামারি। রাঘব মিটিংয়ের সময় এটি ব্যবহার শুরু করলো। এখন সে শুধু লিখছিল না, বরং তথ্যগুলোকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসছিল। অধ্যায় 4, গ্রোথ মাইন্ডসেট, ব্যর্থতাকে বন্ধু বানানো। বইটির সবচেয়ে আবেগঘন অংশ ছিল সেটি, যেখানে টানসেল মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে কথা বলেছেন। রাঘবের নিজের পুরনো ব্যর্থতাগুলোর কথা মনে পড়ে গেল, যখন সে বলছে, আমাকে দিয়ে হবে না, আমি এটার যোগ্য নই। টানসেল লিখেছেন, আপনার সম্ভাবনা স্থির নয়, এটি আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার সাথে বাড়তে থাকে। একে বলা হয় গ্রোথ মাইন্ডসেট। রাঘব শিখল যে ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি একটি ফিডব্যাক। সে তার ডায়েরিতে লিখতে শুরু করলো, আজ আমি নতুন কি শিখলাম। যখন তার কোনো প্রজেক্ট সফল হলো না, সে ভেঙে না পড়ে তার বিশ্লেষণ করলো। সে নিজের ছোট ছোট জয়গুলোকে, স্মল উইন্স, উদযাপন করতে শুরু করলো। সে ভিজুয়ালাইজেশনের সাহায্য নিল। প্রতিদিন সকালে সে চোখ বন্ধ করে নিজেকে একটি সফল প্রেজেন্টেশন দিতে দেখত।
ধীরে ধীরে তার ভয় আত্মবিশ্বাসে রূপান্তরিত হলো। অধ্যায় 5, পরিবেশের জাদু, অপটিমাল লার্নিং এনভায়রনমেন্ট। শেষে টানসেল একটি খুব বাস্তবসম্মত কথা বললেন, আপনার চারপাশের পরিবেশ। রাঘবের ডেস্ক সবসময় অগোছালো থাকত, ফোনের নোটিফিকেশন প্রতি মুহূর্তে তার মনোযোগ নষ্ট করত। টানসেল বললেন, অগোছালো ঘর মানেই অগোছালো মস্তিষ্ক। রাঘব তার ঘরের একটি কোণ বেছে নিল, সেটি পরিষ্কার করলো, সেখানে একটি ছোট গাছ রাখলো, আলোর সুব্যবস্থা করলো এবং তার ফোনটিকে আলমারিতে বন্দি করে দিল। সে পোমোডোরো টেকনিক ব্যবহার শুরু করলো, 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। ল্যাভেন্ডারের হালকা সুবাস আর ব্যাকগ্রাউন্ডে মৃদু মিউজিক। রাঘবের সেই কোণটি এখন তার মন্দিরে পরিণত হয়েছে। সেখানে বসে সে যা কিছু পড়ত তা সরাসরি তার হৃদয়ে গেঁথে যেত। বন্ধুরা, রাঘবের গল্প এখানেই শেষ নয়, বরং শুরু। টানসেল আলীর এই বইটি কেবল 48 ঘন্টার নয়, এটি সারা জীবনের শেখার ক্ষুধাকে জাগিয়ে তোলার বই। রাঘব এখন আর শুধু একজন সাধারণ কর্মচারী নয়, সে একজন আজীবন শিক্ষার্থী, লাইফ লং লার্নার। সে বুঝল যে আমরা যদি মস্তিষ্কের গঠন বুঝতে পারি তবে পৃথিবীর কোনো কিছুই শেখা অসম্ভব নয়। তো আপনি কি আপনার ভেতরের রাঘবকে জাগিয়ে তুলতে প্রস্তুত? আপনি কি আপনার মস্তিষ্কের সেই রাজপ্রাসাদ সাজাতে তৈরি? যদি আপনাদের আমাদের এই দীর্ঘ এবং জীবনমুখী সামারিটি ভালো লেগে থাকে তবে বুক এজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। মনে রাখবেন, শেখা কখনো বন্ধ করবেন না, কারণ শেখা বন্ধ মানেই জীবনের জয়যাত্রা থেমে যাওয়া। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত বুক সামারিতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন আর এগিয়ে চলুন।